আড্ডা মায়ার আড্ডা করে সবাইকে স্বাগত। আজ আমাদের 180তম আড্ডা সেশন। আজ আমাদের বিশেষ বিশেষ অতিথি অনুসুয়া চৌধুরী। অনুসুয়া চৌধুরী গানের জগতে একটি বিশিষ্ট নাম। সাথে রয়েছেন তাপস রায়। তাপস রায় অনুসুয়ার সাথে থাকবেন, কথা বলবেন এবং হারমোনিয়ামেও সাহায্য করবেন। আর রয়েছেন ওপাশে পল্লব চক্রবর্তী, অনুসুয়ার সাথে বাজনায় সঙ্গত করে আসছেন। আজও পল্লব থাকবে অনুসুয়ার সাথে। আজকে আড্ডা সেশন শুরু হবে, তার আগে আমি দু কথা বলবো অনুসুয়াকে নিয়ে। অনুসুয়া একটি বিশিষ্ট মানুষ। বিশিষ্ট মানুষ এই কারণেই বলবো, কারণ অনুসুয়াকে আপনারা চেনেন। অনুসুয়া গান গাইছে বহু বছর ধরে এবং গান বাজনা ওর কাছে সবচেয়ে ভালোবাসার জায়গা। এবং আমরা জানি রাহুল দেব বর্মন, বাপ্পি লাহিড়ী ওনাদের সুরে গান বাজনা করেছেন এবং তারপরেও অনুরণনে ফিল্মের প্লেব্যাক করেছেন এবং তার সাথে অনেক কিছু। এই হেন মনমনের কোনো একটা সময় একটি বিপর্যয় ঘটে, তার শারীরিক অসুস্থতায় একেবারেই নানানভাবে ভেঙে পড়ার মতোই অবস্থা। কিন্তু সেই জায়গা থেকে মুনমুন আমাদের কাছে আজ অবধি আমি বলবো একটি মস্ত বড় ইন্সপিরেশন। এই ইন্সপিরেশনটা যে কোন জায়গায় সেটা আমরা ওর সাথে না থাকলে, ও আজকে যেভাবে যে জায়গায় লড়াই চ্যালেঞ্জ সব কিছু করে রয়েছে, সেটা আমাদের কাছে একটা মস্ত বড় ইন্সপিরেশন বটেই। মুনমুন যে সময় শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছে, গান গাওয়ার ক্ষমতা প্রায় নায়ের মধ্যে চলে যাচ্ছে, সেই সময়ও কিন্তু থেমে থাকেনি। ও যদি গান পারছে না যখন করতে, সেই সময় অন্য একটা শিল্পের মাধ্যম, অন্য একটা না অন্য বেশ কয়েকটা শিল্পের মাধ্যমকে বেছে নিয়েছিল নিজেকে বেঁচে রাখার তাগিদে, নিজেকে ভালো রাখার তাগিদে। তার মধ্যে একটি পেন্টিং। শুধু পেন্টিং করে ক্ষান্ত হয়নি, সে পেন্টিংয়ে এক্সিবিট করেছে, নানান জায়গায় দেখিয়েছে ইত্যাদি। এবং এর সাথে সাথে আরও অনেক কাজ করছে, যেটা একটি থিয়েটার গ্রুপের সাথে যুক্ত হয়েছেন এবং ভীষণভাবে অভিনয়ের সাথে যুক্ত হয়ে গেছেন। অভিনয়ের সাথে যুক্ত হয়ে গেছেন অথবা এই পেন্টিংয়ের সাথে যুক্ত হয়েছেন। এটা কিন্তু গান বাজনা যেটা ওর ফার্স্ট লাভ, সেখান থেকে সেই ভালোবাসার জায়গাটাকে বাঁচিয়ে রাখার জন্য অন্য শিল্পের মাধ্যমকে আঁকড়ে ধরেছে। সেই মুনমুন আজ গান গায়, আজকেও গান গাইছে এবং আগেও অনুষ্ঠান করছে। কিন্তু ওর কাছে মনে হচ্ছে হয়তো আগের মতো আমি অতটা সময় দিয়ে আগের মতো আমি গলার সেই জায়গায় আমি পৌঁছাতে পারছি না। কিন্তু সেটা ভুল কথা, ও হয়তো ভাবছে। কিন্তু আমরা জানি মুনমুনের গান কিভাবে ও গাইছে এবং ওর গান আমাদের কতটা ছুঁয়ে যাচ্ছে। শুভ সন্ধ্যা। আমি বিগত প্রায় 5-6 বছর বাদে বোধহয় আজকে গান গাইতে এলাম। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি অনেক দিন হলো গান থেকে বিচ্ছিন্ন। কারণ আমার মনে হয় কিরম যেন আমি যখন নিজেকে আমার গান দিয়ে ভালো লাগাতে পারি না, সেখানে দাঁড়িয়ে আমি অন্যকে কি করে ভালো লাগাবো। এই ভাবনা থেকেই হয়তো আমি কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছি গান থেকে। অন্যান্য কাজে যুক্ত করেছি নিজেকে সময় কাটাবার জন্য। আমার বেঁচে থাকার রসদ হিসেবে অন্যান্য কাজ, ক্রিয়েটিভ ফিল্ডেরই নানান রকম কাজে আমি যুক্ত হয়ে গেছি। আর মধুছন্দা আমার কলেজ জীবনের বন্ধু, অনেক বছরের বন্ধু আমরা। তো ওরই সাহসে বা ওরই উৎসাহে আজকে আমার এখানে আসা। আজকে আমাদের সম্পর্ক এখনো অটুট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার শারীরিক অসুস্থতার পরে যা যা অন্যান্য কাজ করি, ও সবসময় আমাকে উৎসাহ দিয়ে থাকে। বিনিদ্র রাত আমায় সংকেত পাঠায় প্রতিদিন। মৃত্যু গহ্বর থেকে
উঠে আসার সংকেত। ক্লান্ত চোখ নিজের অজান্তেই ঘুম টেনে নেয় চুম্বকের মতো। কিছু স্বপ্ন দুঃস্বপ্নের ট্রাফিক সিগন্যাল পেরিয়ে ঘুম ভাঙে এক নতুন সকালে। হঠাৎ আবিষ্কার করি সংকেত চুরি হয়ে গেছে। নতুন সকালও পুরনো লাগে, জীর্ণ লাগে, বিগত দিনের অতি পরিচিত আশাহত বিষণ্ণ সকালেরই মতো। তফাৎ শুধু মৃত্যু গহ্বরের গভীরতায়, তা এখন আরো গভীর। অতঃপর শুরু হয়ে যায় আর এক রাতের অপেক্ষা। রাত নিঝুম, নিঝুম রাত নিঘুম, চাঁদ ভাঙা জোছনায় দূরে মন উদাসী বিষাদ ভরা। কে জানে তার সুদূরের তিয়াসা ফুরাবে কিনা কোনো দিন। ঘরে ফেরা তার হবে কিনা। রাত নিঝুম, নিঝুম রাত নিঘুম। স্বপ্ন যেন তার হারানো কবিতা, পেলাম খুঁজে মন তাকে। জীবন ফিরিয়ে দেয় না সে আলো, দু চোখ তাকে ছেলে রাখে। সে যে কোথায় কি যে হারায়, হারিয়ে যেতে হয় যদি আলো নিয়ে। সে আধার ছুঁয়ে ভেসে যাওয়া, শুধু ভেসে যাওয়া, নাম অজানা নদীর স্রোতে। রাত নিঝুম, নিঝুম রাত নিঘুম, চাঁদ ভাঙা জোছনায় তোরে মন উদাসী বিষাদ ভরা। কে জানে তার সুদূরের তিয়াসা ফুরাবে কিনা কোনো দিন। ঘরে ফেরা তার হবে কিনা, ঘরে ফেরা তার হবে কিনা। ধন্যবাদ। দিদি যে গান শোনালো আর একটা কবিতা দিয়ে, রাত দিয়েই সব কিছু প্রায়। এই গানটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় দেবজ্যোতি মিশ্রের সুরে, মানে যাকে আমরা সবাই দেবুদা বলে জানি। একটু বলবে দেবুদার কথা? দেবুদার কথা তো আমাকে একটু বিশদভাবে বলতেই হবে। বাপির ভালো নাম তাপস রায়। আমি যে কবিতাটা বললাম তার নাম সংকেত। এই কবিতা কিন্তু ওরই লেখা। তো ও একাধারে যেরকম
সুন্দর কবিতা লেখে। ও খুব মাল্টি ফ্যাসেটেড যাকে বলা হয়, কারণ ও একাধারে যেমন কবিতা লেখে, তেমনি নানান রকম ইনস্ট্রুমেন্টও বাজাতে পারে, তেমনি আবার অভিনয়ও করে। তো এখন ফ্র্যাঙ্কেনস্টাইন বলে একটা নাটক আমাদের সারা কলকাতা কাঁপাচ্ছে, খুব সাড়া ফেলেছে। নাটক যারা দেখে তারা জানেন নিশ্চয়ই। তাতেও রীতিমতো একটা বড় রোলে অভিনয় করেছে। তো এই তো গেল আমাদের বাপির কথা। আর বাপির একটা ব্যাপার আমি না বলে পারছি না, কারণ আমার অসুস্থতার পরে আমি যা যা কাজ করছি এখন, মানে আমার ইউটিউব লঞ্চ করে, আমার কন্টেন্ট তৈরি করে, কবিতা, গান, তারপরে ছবি আঁকা, নানান রকম এই সমস্ত কাজে কিন্তু ও আমার ভীষণভাবে সাহায্য করে, সবসময় সাহায্য করে। এ তো গেল বাপির কথা। এবারে আসি আমাদের পল্লবের কথা। পল্লব আমার বহু দিনের সহযোগী। ও আমার সাথে যে কত বছর হয়ে গেল বাজাচ্ছে, আর সব, হ্যাঁ হ্যাঁ 20-22 বছর প্রায়। আর আমাকে ভীষণ আনন্দ দেয় ওর একটা ব্যাপার, যে আমি গান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে ও কিন্তু আমার থেকে বিচ্ছিন্ন হয়নি। ও কিন্তু এখনও আমার সাথে যোগাযোগ রাখে, আমাকে ভালোবাসে। আমরা এই একটা পরিবার আমাদেরই। আচ্ছা, এবারে আমি যার কথায় আসি, আজকে তো একটু আড্ডাটাই বেশি হবে, নানান রকম গল্প করব আপনাদের সাথে। তো দেবুদার কথায় আসি, দেবজ্যোতি মিশ্র। আপনারা সকলে নাম শুনেছেন, এই প্রজন্মের অন্যতম সুরকার এবং গীতিকার দেবজ্যোতি মিশ্র। দেবুদাকে আমি না ক্লাস 6-এ যখন পড়ি, আর দেবুদা যখন ক্লাস 11-এ পড়ে, তখন থেকে আমি চিনি দেবুদাকে। আর আমার সাথে অনেক অনুষ্ঠানে, আমি তখন থেকেই খুব ছোটোবেলা থেকেই আমি গানের অনুষ্ঠান করতাম। পরবর্তীকালে আমি যখন গজল গাইতাম, দেবুদা আমার সাথে ভায়োলিন বাজিয়েছেন অনেক অনুষ্ঠানে। এটা আমার একটা মনে হয় পরম পাওয়া আমার জীবনের। আর আর এরপরে যখন উনি পৃথিবী বিখ্যাত এখন দেবজ্যোতি মিশ্রর নাম, তো ওনার কেরিয়ারের শুরুতে উনি আমাকে ওনার সিনেমা সখী তুমি কার, ওনার প্রথম জিঙ্গল প্রিয় গোপাল বিষয়ী, তারপরে ওনার বানজারা বলে একটি টেলিফিল্ম, সবেতেই উনি আমাকে গান গাইয়েছেন। আর সর্বোপরি আমি যে গানটা আজকে গাইলাম প্রথমে, এটাও দেবুদারই কম্পোজিশন। রাত নিঝুম অ্যালবামটার নাম, প্লাস মিউজিক থেকে রিলিজ করেছিল। দেবুদা খুব আন্তরিকভাবে আমাকে গানগুলো গাইয়েছিলেন। দেবুদার কথা এইটাই। আচ্ছা, একজন ধরো কম্পোজার যিনি গান তৈরি করেন, আর সেই গানটা তো গান সাধারণত কোনো গায়ক বা গায়িকা, তো এইটার কি রসায়ন, মানে একটা গান তো মানুষ শুনে সকলেই, তো এই রসায়নটা দেবুদার ক্ষেত্রেই বা কী রকম? দেবুদার সাথে আমার রসায়নটা বলতে গেলে আমাকে একটা না ছোট্ট গল্প বলতে হবে, যেটা খুব মজার গল্প। আমার একটা মানে না মন মানে না, আমার একটা অ্যালবাম অ্যাটলান্টিস মিউজিক থেকে রিলিজ করেছিল, তার গান রেকর্ডিং করতে গেছি আমি। তো পুরো গানটা না রেকর্ডিং হয়ে গেছে, একটা পার্টিকুলার লাইন আমি কিছুতেই গাইতে পারছি না, কিছু চেনা কিছু অচেনা, এই লাইনটা বারবার আমি ভুল করছি, বোধহয় 20 বার 22 বার হয়ে গেছে। আমি কিছুতেই দেবুদাকে স্যাটিসফাই করতে পারছি না। সে হঠাৎ আমি দেখলাম দেবুদা মানে একটা চর তুলে আমাকে মোটামুটি ধেয়ে আসছে, ছুটে আসছে। তো আমি তো প্রচণ্ড ঘাবড়ে গেলাম, আমি যে এইবারে বোধহয় আমাকে একটা চরই মেরে দিল। হ্যাঁ, তো যাই হোক, খুব কন্ট্রোল করে নিল নিজেকে। আর সবচেয়ে মজার কথা যেটা,
যে আমার বাবা সেখানে উপস্থিত ছিলেন, তিনি দেবুদাকে খুব এনকারেজ করছেন যে হ্যাঁ এবারে ধরে একদম একটা চড় মারো, না হলেও কিছুতেই গাইতে পারছে না, ধরে মারো, একদম মেরে দাও গিয়ে। তো দেবুদাও তাতে ভীষণ বেশি রকম এনকারেজড হয়ে পড়লেন যে হ্যাঁ আমি আজকে তো মেরেই দেব। যাই হোক, কন্ট্রোল করলেন, আমি তারপরে গানটা গাইতে পেরেছিলাম অনেক চেষ্টা করার পরে, মানে ওই পার্টিকুলারলি ওই লাইনটা। তো এই রকমই ছিল আমার সাথে দেবুদার সম্পর্ক। ভীষণ সারা জীবন এত কাজ করেছি দেবুদার সাথে, প্রত্যেক কাজ ভীষণ আন্তরিকভাবে আমাকে গাইয়ে নিয়েছেন, আমার বেস্টটা বার করে নিতে পেরেছেন। আচ্ছা, এটা তো কম্পোজারের কথা শুনলাম, এবার গায়িকা মানে তুমি, তোমার কথা একটু বলো না, তোমার গানের শুরু। আমার ইত্যাদি। কথা হ্যাঁ, আমার কথা স্কেলটা দে, সেই রে। আমি একটু গেয়ে গেয়ে বলি। আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে, আমার একটি কথা। ভোরে রইল বুকে তলা, কারো কাছে হয়নি বলা, খেব বলে গেলে বাঁশির কানে কানে, কেবল বলে গেলে বাঁশির কানে কানে, আমার একটি কথা। আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়েছিলেন চেয়ে থাকা তারার সাথে, আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়েছিলেন চেয়ে থাকা তারার সাথে, এমনি করে গেল রাতে, পাইনি আমার জাগার সাথে, বাঁশিটির জাগিয়ে গেলেম গানে গানে,
আমার একটি কথা বাঁশি জানে, বাঁশি জানে আমার একটি কথা। তোমার কথা বলতে গিয়েও রবীন্দ্রনাথ। হুম। রবীন্দ্রনাথ তার মানে এমন একজন, প্রতিটি মানে আত্মপরিচয় দিতে গিয়েও সেখানেও রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কি অদ্ভুত! তোমার কি মনে হয় রবীন্দ্রনাথকে? আসলে রবীন্দ্রনাথের গান গাওয়া, যত না সময় বেড়েছে, ম্যাচিওর্ড হয়েছি, বয়স বেড়েছে, তত মনে হয়েছে যে রবীন্দ্রনাথ আমাদের সমস্ত অনুভূতির আশ্রয়স্থল। বাহ, অপূর্ব, একদম। একদম। তো সেই কারণে রবীন্দ্রনাথের একটা গান না গাইলে আমার মনে হয় কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। কিন্তু তাই বলে কিন্তু আমি গায়িকার কথাটা জানতে চেয়েছিলাম। একটা রেকর্ডিং করতে গিয়ে দেবুদা মারতে যাচ্ছেন, বলছেন মেরেই দাও। তো এর থেকে বড় আশ্রয়স্থল আর কি হতে পারে? একটু হ্যাঁ। বলবে ছোটবেলাটা? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আমার বাবাকে আমি পেয়েছিলাম, বাবা মা দুজনকেই। বাবা স্বপ্ন দেখতেন আমার মেয়ে গান গাইবে, জনপ্রিয় হবে, ছোটবেলা থেকেই ভীষণভাবে আমাকে এনকারেজ করে গেছেন, আমাকে গান শেখানো, সমস্ত কিছু। কিন্তু হলে কি হবে, আমি না ছোটবেলা, একটু বলি আপনাদের, আজকে কনফেস করছি, আমি না প্রচণ্ড মানে অ্যাপারেন্টলি যত শান্ত দেখতে আমাকে, মানে ভীষণ ভালো মানুষ, একটা ভাজা মাছ উল্টে খেতে জানি না টাইপের, কিন্তু আমি সেরকম মনের দিক থেকে একদম ছিলাম না। প্রচণ্ড অশান্ত ছিল আমার মন। মানে এই একটা কোনো কাজ করছি, তারপরেই ছুটে পাশের ঘরে গিয়ে আর একটা কাজ করছি, এরকম আমি, মানে গান গাইতে আমাকে হয়তো মা বসিয়ে দিলেন যে গান রেওয়াজ করবে প্রচুর, আমি পালিয়ে হয়তো আর একটা ঘরে চলে গেলাম। হ্যাঁ, একটা ছবি হয়তো হাফ এঁকে আমি আবার পালালাম, এইরকম আমি ছিলাম। আমাকে মানে এখন যেটা আমরা বলি একটু বিন্দাস বলি আমরা সবাই, তো আমি একদম সেই রকম ছিলাম। আমি খুব একটা গান বাজনার ব্যাপারে সিরিয়াস ছিলাম না। আমার আজকে অনেক আত্মীয় স্বজন এসছেন এখানে, তো তারা জানেন যে আমার সবচেয়ে প্রিয় যেটা ছিল সেটা হলো ঘুম। মানে আমি যখন তখন যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারতাম। হ্যাঁ, তো এবং আমাকে এরমও মনে আছে যে আমার আনন্দবাজারে একটা বড় ইন্টারভিউ বেরিয়েছিল, ক্যাপশন ছিল লেডি কুম্ভকর্ণ। তো আমি এতটাই ঘুমোতে ভালোবাসতাম, কিন্তু নিজের কেরিয়ার, নিজের গান বাজনা এসব ব্যাপারে আমি খুব একটা সিরিয়াস কোনোদিন ছিলাম না। মানে তুমি এবার থেকে আর অনুসুয়াদি বলে ডাকবো না, ঘুমুদি বলে ডাকবো হ্যাঁ, না? একদম একদম একদম। আচ্ছা, তোমার ছোটবেলার মধ্যে ধরো তুমি সঙ্গীত শিক্ষা, হ্যাঁ, তোমার সঙ্গীত গুরু সেই অর্থে কারা ছিলেন, কাদের কাছে গান শিখেছো? হেন আমাকে আমার বাবা ভর্তি করিয়ে দিলেন ক্লাসিক্যাল শিখতে উষারঞ্জন মুখোপাধ্যায়ের কাছে। হ্যাঁ, তারপরে আমি শিখেছি শ্রদ্ধেয় অরুণ ভাদুরী, শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়, নানান মানুষের কাছে, শ্রদ্ধেয় মানুষজনের কাছে। তোমার তো মানে শুরুর দিকে তুমি যেটা বললে ছোটবেলায়, ওখানেও রবীন্দ্রনাথ, মানে এমনি করেই যায় যদি দিন যাক না, এরকম একটা তোমার ব্যাপারটা ছিল। তা এই এমনি করেই দিন যেতে যেতে হঠাৎ তুমি বোম্বেতে বাপি লাহিড়ীর সঙ্গে তোমার সাক্ষাৎ হলো, এবং আমি একটা কাজ করলাম। কাজ করলে, বাপি সাক্ষাৎ মানে লাহিড়ীর, কাজ, হ্যাঁ, সেইটাই বলছি, হ্যাঁ। সাক্ষাৎ বলতে গেলে কাজই। সেই কাজের কি অভিজ্ঞতা বা সেটা কিরকম হলো? আমি একটু সিরিয়াস হলাম যখন আমি প্রথম আশা ও ভালোবাসা ছবিতে গান গাই, গোপাল রে ও গোপাল করিস নে আর মাখন চুরি, গানটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। আর
এখনও সেই গানটা জন্মাষ্টমীর দিন মাঝে মাঝে যখন মাইকে শোনা যায়, এত মনটা আনন্দে ভরে ওঠে যে কি বলবো, যে কবেকার গান এখনও কিন্তু একই রকমভাবে পপুলার আছে। তো আমি আস্তে আস্তে পরিচিত হলাম। বাপি লাহিড়ী কিন্তু আমাকে সঙ্গীত জগতে প্রথম পা রাখালেন। ওনার হাত ধরেই আমার সঙ্গীত জগতে আসা। বেশ। তোমার বাড়িতে আমি একটা ছবি দেখেছি, সেখানে কিন্তু শুধু বাপি লাহিড়ী ছিলেন না তোমার সঙ্গে, তার সঙ্গে আমি কিশোর কুমারের একটা ছবি দেখেছি। মানে সেই অভিজ্ঞতাটা কীরকম? সেটা একটা ভীষণ মজার গল্প। আমি যখন আশা ভালোবাসার গানটা রেকর্ডিং করছি, ওখানে কিশোর কুমার উপস্থিত ছিলেন, কারণ আমার পরেই ওনার রেকর্ডিং ছিল আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না। এই গানটা হয়তো অনেকেই শুনেছে। তো তার আগে উনি এসে গেছেন। উনি এত প্রাণবন্ত, মন খোলা একজন মানুষ ছিলেন। ওনার ব্যবহার এত মানে পরিবেশটাকে এত সুন্দর করে নিলেন, এত হালকা করে নিলেন। আমার না গানটা গাইতে কোনো ভয় ডরই পেলাম না। আমি বেশ দিব্যি গেলাম, গেয়ে আবার আমাকে উনি মজা করে সুন্দরী নটবরী নাম দিয়ে ফেলেন ওইটুকু সময়, কারণ যেহেতু আমি একটু শর্ট আর কি হাইটে। মজার মানুষ ছিলেন তো। তো সেই মানে ওনার ওইটুকু সময়ের জন্য ওনাকে আমি দেখেছিলাম, ওনার রেকর্ডিং তো আমার সামনেই হলো, শুনেছিলাম। তো সেটা একটা আমার কাছে একটা না মানে বিরাট বিরাট অভিজ্ঞতা, বিরাট বিরাট এক্সপিরিয়েন্স আমার জীবনের। মানে গান গাওয়াটা খুব সহজ হয়ে গেল তোমার কাছে? গান কিশোর- গাওয়াটা কিশোর ভীষণ কুমারের সহজ মানে হয়ে গেল, ওই আমার রকম। এক থেকে গানটা ওকে হয়ে গেছিল। মানে বম্বের মতো জায়গায় ওরকম স্টুডিওতে বাপি লাহিড়ী, পুলক বন্দ্যোপাধ্যায় সবাই রয়েছেন, সামনে কিশোর কুমার, সেখানে কিন্তু বাপরে আমি বাপ। দিব্যি একবারে গানটা রেকর্ডিং করে বেরিয়ে এসেছিলাম। সেটার কারণ ছিল কিন্তু কিশোর কুমার। উনি তো সত্যি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন, কারণ না শিখে যদি কেউ এরকম গাইতে পারে তার শিখলে শেখার কি হতো? দরকার নেই, একদম গড গিফটেড। মানে এত স্বাভাবিক সাবলীলভাবে উনি গান রেকর্ডিং করলেন, এত মজা করে। মানে বাপি লাহিড়ীকে বলছেন মামা, বাপি লাহিড়ীও ওনাকে বলছেন মামা। এসব আমি দেখে তো আমি নিজে মানে হতচকিত হয়ে গেছি যে কি হচ্ছে আর কি এখানে। তো আমি তো দেখেছি সামনে সামনে দেখা, তো সেটা আমার কাছে একটা দারুণ মানে দারুণ ঘটনা, স্মরণীয় ঘটনা হয়েছে। এরপরে তো তুমি বম্বেতেই আবার আর.ডি. বর্মনের সঙ্গেও কাজ করেছো। সেটা আবার কি রকম? আর.ডি. বর্মনের সাথে কাজ করাটা আমার কাছে বোধহয় আমার জীবনে যদি কেউ বলে যে স্মরণীয় দিন বা স্মরণীয় ঘটনা, আমার জীবনের বোধহয় সবচেয়ে স্মরণীয় দিন সেটা ছিল যেদিন আমি আর.ডি. বর্মনের জন্য রেকর্ডিং করেছিলাম আক্রোশ ছবিতে। সবচেয়ে মজার কথা হলো, আমি যখন গানটা রেকর্ডিং করতে যাব গাইব, তার আগে কে গেয়ে গেছেন? আশা ভোসলে। বাবারে। তো উনি গেয়ে গেছেন, তারপরে আমি গাইব। তো স্বভাবতই আমি ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম। এটা তো বলতে লজ্জা নেই, আমি সত্যি খুব নার্ভাস হয়ে গেছিলাম, খুব ঘাবড়ে গেছিলাম। তার উপরে আবার গানটা ছিল খুব চটুল একটা গান, পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে। তো গানের এই কথা শুনে আমি, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছিল, আমি আরও ঘাবড়ে গেছি, কারণ তখন আমি গজল টজল গাই। হ্যাঁ, তো আর.ডি. বর্মনের একটা কথা না আমার সারা জীবন মনে থাকবে, আমি আজীবন মনে রাখবো। উনি বলেছিলেন যে কোনো একজন শিল্পী, তাকে তখনই শিল্পী বলা যেতে পারে সে যখন সব গান একই রকম স্কিলে গাইতে পারে। যেরকম আশা ভোসলে তার এক্সাম্পল দিয়েছিলেন উনি, যে আশা ভোসলেকে দেখো এবং দেখো যে উনি সব ধরনের গান, কি গজল, কি একটা মানে ক্যাবারে, একটা মানে নানান ধরনের গান আশা ভোসলে গেয়েছে। চ্যালেঞ্জ নিয়ে গাও, দেখি তো তুমি চ্যালেঞ্জ নিয়ে কীরকম গাইতে পারো।
তুমি আমাকে দেখিয়ে দাও কিরম গাইতে পারো। তো তখন না আমার বোধহয় কিছুটা ভয় কেটে গেছিল। তারপরে আমি না গানটা রিহার্সাল করছিলাম, আর তাও মানে আমি যে পুরোপুরি নার্ভাস নেসটা কেটেছে তা বলবো না। উনি সেটা বুঝতে পেরে কি করলেন, উনি কনসোলের তলায় ঢুকে গেলেন আর আমাকে বললেন আমি একটু বাইরে ঘুরে আসছি। তা আমি ভাবলাম উনি যাকে বাবা আর.ডি. বর্মন সামনে নেই, আমি এখন বেশ নিজের এতে গাইতে পারবো। তখন বেশ দাপটে আমি গাইতে আরম্ভ করলাম, ভয় ডর নেই তো তখন, তখন আর নার্ভাসনেস কাজ করছে না। তারপরে হঠাৎ যখন আমি জানি যে লাল আলোটা জ্বলবে, গানটা আমি টেক করব, তখনই আর.ডি. বর্মন উঠে দাঁড়িয়ে বললেন তুমি বেরিয়ে এসো, তোমাকে আর গাইতে হবে না, গান টেক হয়ে গেছে। মানে ওই রিহার্সালটা, ওইটা আমি যেহেতু এত দাপটে গাইছিলাম, আমাকে আর টেক করালেন না উনি, আমাকে ওইটাই রেকর্ডিং করে নিয়েছিলেন। তো মানুষটা এরকমই ছিল। রাহুল দেব বর্মনকে তো আমরা সুরকার হিসেবে আমরা সবাই জানি, আমি সারা পৃথিবী জানি, আমি আলাদা করে আর কিছু বলার দৃশ্যতা দেখাবো না। কিন্তু মানুষ রাহুল দেব বর্মনের সান্নিধ্যে আমি যেহেতু এসেছি, কাজ করেছি, মানুষ রাহুল দেব বর্মনকে আমি সারা জীবন মনে রাখবো। আচ্ছা, তোমার তো ওইখানে আশা ভোঁসলেও ছিলেন উপস্থিত, মানে তুমি আশা ভোঁসলে আর রাহুল দেব বর্মনের হ্যাঁ, আমি রেকর্ডিং গান গাইছেন, এটা তুমি দেখেছো? হ্যাঁ, আশা ভোঁসলের গাওয়া রেকর্ডিং করছিলেন, আমি সেটা দেখেছি। আচ্ছা, কারণ আমার তার আগেই আমার গানটা গাওয়ার আগেই উনি গিয়ে বেরিয়ে গেছিলেন। আর ওই রেকর্ডিং করতে গিয়ে মানে মানুষ রাহুল দেব বর্মন কিরম, এরকম কি কোথাও তুমি কোনো কিছু? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমার মানে যেটা মনে পড়ছে, হঠাৎ আমি না প্রচণ্ড কাঁপছিলাম ভয়ে, যে ভয় না ঠান্ডা এসি মানে সব মিলিয়ে না আমি কিরকম একটা জবুথবু হয়ে গেছিলাম। তো রাহুল দেব বর্মন কোথা থেকে না একটা শাল নিয়ে চলে এলেন, যে তুমি এই শালটা গায়ে দাও। এই যে ছোট ছোট জেস্চার মানুষের, এই থেকেই মানুষটাকে চেনা যায়। তো আমি সেইভাবেই রাহুল দেব বর্মনকে মনে রেখে দিতে চাই সারা জীবন। বাহ, বাংলাতেও তো তুমি কিছু ছবিতে গান গেয়েছো, যেমন অনুরণনে তুমি গান করেছো, একটু বলো। অনুরণন টনি আমাদের অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি, অনিরুদ্ধ। হ্যাঁ, সেখানে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম, মোর ভাবনারে কি হাওয়ায় মাতাল। তো সেই গানটা টনি এত পারফেকশনিস্ট, আমি দেখেছিলাম টনিকে, যে গানটা যতক্ষণ না একদম কারেক্ট গাইলাম, ও কিন্তু আমাকে ছাড়েনি, আমাকে গাইয়ে যাচ্ছিল। আর যার জন্য গানটা ভালো হয়েছিল, শুনতে সবাই মানে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। আর গানটার আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন তন্ময় বোস, পণ্ডিত তন্ময় বোসের অ্যারেঞ্জমেন্টে গানটা। সেও তো তন্ময় একটু, যেহেতু এটা একটা লন্ডনের সিকোয়েন্সটা ছিল, লন্ডনে রাহুল বোস আর আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত ঘুরে ঘুরে গাইছে, আর ব্যাকগ্রাউন্ডে এই গানটা বাজছে। তো এটা একটুখানি ওয়েস্টার্ন একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন তন্ময় বোস। খুব ভালো লেগেছিল গানটাকে। এই ছবি তো অ্যাওয়ার্ড, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি। বাহ। আচ্ছা, এছাড়াও তো তুমি প্রচুর সিরিয়ালে বা অন্য শর্ট ফিল্মে বা ছবিতে, বিভিন্ন ওই সময়টা আমি জিঙ্গলসে, হ্যাঁ ওই সময়টা প্রচুর গান আমি গেয়েছি। চন্দন রয় চৌধুরী, আমি তাতনদা, ইন্দ্রানিধি, আমরা তো প্রচুর গাইতাম টাইটেল সং, তারপরে তার সিরিয়ালের গানগুলো। সেই সময় তখন যারা যারা মিউজিক করতেন সকলের সুরেই আমি সেই সময়টা গেয়েছি। বেশ। তারপর বেসিক অ্যালবামে আসি। তুমি বেসিক অ্যালবামের ক্ষেত্রে বেসিক্যালি মৌলিক গানই গেয়েছো। তোমায় কিন্তু কোনোদিন আমি মানে পল্লবত বহু অনেক দিন ধরে বাজাচ্ছিস, দিদিকে কোনোদিন মানে কি বলবো, পুরোনো গান কিন্তু দিদি গান সবসময়, নতুন গানের একটা চ্যালেঞ্জ,
না, সেটার একটা এইটা- কারণ হচ্ছে আমি প্রথম আমার যে গানটা জনপ্রিয় হয়েছিল সেটা একটা বেসিক গান। সেই কারণে আমাকে পরবর্তীকালে যখন গেয়েছি আমাকে আর গাইতে হয়নি, তাই গাইনি। গাইতে হলে হয়তো গাইতাম আমি। আমি যাদের কম্পোজিশনে গিয়েছি, আমি একটা কাজ করেছিলাম, খুব উল্লেখযোগ্য কাজ। তার আগে আমি আর তার সুরে একটা গান গেয়ে শোনাবো, দিনের শেষে রাত্রি এলে, ইন্দ্রদীপের সুরে। ও আচ্ছা আচ্ছা, চলো দেখি। অনেকক্ষণ বক করছি, ছোট্ট করে একটা গান গাই। ইন্দ্রদীপ দাশগুপ্ত, সবাই জানেন আপনারা তার নাম। আমি তার সুরে একটা গান গেয়েছিলাম, প্রচুর গান গেয়েছি, তার মধ্যে অন্যতম একটা গান আমার নিজের ভীষণ প্রিয় গানটা। দিনের শেষে রাত্রি এলে, অন্ধকারে জোনাই জলে, দিনের শেষে রাত্রি এলে, অন্ধকারে জোনাই জলে, আগের মতো আজ তুমি তবু শোনাও না গান। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই কোথায় চলে গেলে আমাকে একা ফেলে, কেন চলে গেলে আমাকে একা। লেবুর বনে ফুল ফুটেছে, বাঁশ বাগানে চাঁদ উঠেছে, আগের মতো আজও তুমি তবু শোনাও না গান। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ও কোথায় চলে গেলে আমাকে একা ফেলে, কেন চলে গেলে আমাকে একা ফেলে। আসলে একটা অ্যালবাম HMV থেকে রিলিজ করেছিল। আমি প্রথমে আমার অ্যাটলান্টিস মিউজিক থেকে আমার বেশ কিছু অ্যালবাম বেরোয়, তারপরে প্রাইম মিউজিক থেকে আমার অ্যালবাম বেরিয়েছিল, প্লাস মিউজিক। তারপরে HMV সারেগামাতে আমি নিয়মিত শিল্পী হয়ে গেলাম। তো ইতি অনসূয়া ছিল অ্যালবামের নাম। ইন্দ্রদীপ দাশগুপ্তর ভাবনায়, সুরে, বিভিন্ন গীতিকারের লেখায় আমার 8টা গান প্রকাশ পেয়েছিল এই অ্যালবামে। যে কোনো নারীর জীবনের, তার জীবনের নানান বিভিন্ন পর্যায়ে এই অ্যালবামের গানগুলোতে উঠে এসেছিল। এটা একটা আমার সারা জীবনের একটা উল্লেখযোগ্য কাজ, HMV থেকে প্রকাশ পেয়েছিল। আর তুমি কার কার সঙ্গে কাজ করেছো, মানে তোমার? আর আমি সেই সময় আমার বেসিক অ্যালবাম রূপঙ্কর, তন্ময় বসু, তারপরে আমাদের জয় সরকার, গৌতম ঘোষাল, অনেকের সুরে মানে বেসিক আমাদের তো গান প্রত্যেক বছর 8টা করে গাইতে হতো। আমার বেশ
7-8টা অ্যালবাম HMV থেকে রিলিজ করেছিল। তো প্রত্যেক বছরই 8টা করে গান, এক একজনের সুরে। সুতরাং বুঝতেই পারছেন যে তুমি কতজনের তো সুরে। আর একজনের সুরেও গান করেছো, সেটা হচ্ছেন শ্রদ্ধেয় সমীর চট্টোপাধ্যায়, মানে আমরা চাঁদু কাকা বলে জানি যাকে। চাঁদু কাকা মানে সমীর চট্টোপাধ্যায়, উনি ছিলেন শিল্পী গড়ার কারিগর। লোপামুদ্রা মিত্র একদমই তার হাতে তৈরি। বেণী মাধব তার হাতের ফসল। বেণী মাধব উনি জেনারেলি সমস্ত কবি, জয় গোস্বামী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, হ্যাঁ 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 কার? হ্যাঁ হ্যাঁ। তো লোপামুদ্রা ওনারই, উনি লোপামুদ্রার সবাই আমরা জানি যে, কিন্তু আমারও সৌভাগ্য হয়েছিল এই হেন মানুষটার সাথে কিছু কাজ করার, সেই অর্থে আমি খুবই সৌভাগ্যবতী। উনি হয়তো কবিতার গান আমাকে দিয়ে করাননি, কারণ আমার সত্যি কথা বলতে কবিতার গান গাওয়ার মতো যোগ্যতা আমার ছিল না, কিন্তু উনি আমাকে যে সমস্ত গান দিয়েছিলেন সেগুলো কিন্তু কবিতা ধর্মী, কারণ ওনার লিরিক একটু অন্যরকম। আমি একটা গান গাই তাহলেই বুঝতে ওটা তো পারবেন। মেসেজও ছিল, মানে ওর লেখার মধ্যে কিছু একটা মেসেজ যেত হ্যাঁ, আর এইটা সব সময় specially। ওনার লেখায় উনি আমাকে একটা সময় বললেন যে তুমি তুই অন্যরকম একটু গান গাওয়ার চেষ্টা কর না, তুই তো এক ধরনের গান এত গেয়েছিস, তুই একটু গা না, দেখি কিরম লাগে তোর গলায়। তা বললাম যে দেখি, চলো, এই গানও গাই ওই গানও গাই, সব রকম, আমার তো সব রকম গাইতে সবসময় ভালো লাগে। তো আমি ওনার সুরে একটা গান গেয়ে শোনাই, তা তুমি- স্কেলটা দে। কিন্তু তোমার এতে মানে তুমি, ওনার তো বিভিন্ন কবিদের কবিতা নিয়ে উনি কাজ করেছিলেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি মানে যেহেতু নীরেন্দ্রনাথ এক তো চক্রবর্তী, কবিতা নিয়ে কথা হচ্ছে, চট্টোপাধ্যায়। আমি একটা কবিতা একটু ছোট্ট করে বলি, তুই একটু আমার সাথে যোগ দে। এই গলা নিয়ে শ্রীজাতর লেখা একটা কবিতা, আচ্ছা, সেটা আমি পাঠ করে শোনাই, তারপরে আমি ওনার সুরে গানটা গিয়ে শোনাব। আজকে কিন্তু আমি বহু বছর বাদে গান গাইছি, সুতরাং আমি কেমন গাইছি আমি বুঝতে পারছি না আমি নিজে। আজ মেঘ করে এলে শিকার কাহিনী পড়ব খুব, উল্টাতে উল্টাতে পাতা, ঝিঝির ডাকা জঙ্গলে দে ডুব, নামেই অভয়ারণ্য, কত লোক নিয়ে গেছে বাঘে, পাঠকের ভয় করে, লেখকের হাতে তৈরি চাঁদ একা জাগে, জোছনায় গাম্বুট কাঁপে, গাইড সারেং মিয়া। একটু দূর গিয়ে সে বলল, দাঁড়ান, আওয়াজ করবেন না, বাঘ হেঁটে গেছে এই পথ দিয়ে। কিভাবে বুঝলেন মিয়া? দেখেন, গাছের গায়ে দুটো একটা লোম লেগে আছে, আর কিছু ঘাসের ডগায় ভেঙে বিখড়ে পড়ে আছে আনাচে কানাচে। বাঘ এখানে ছিল কি না বোঝা যায় এই সমস্ত ছোটোখাটো দাগে। যেমন আমাকে দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি হেঁটে গেছো একটু আগে। তুমি আমার মেঘলা দিনের বিদ্যুৎ হও, তাই আমি জ্বলে পড়ে চাই। তুমি যদি উল্কা হয়ে আকাশ ছিঁড়ে দাও, আমি অবাক হয়ে যাই, ও জ্বলে পুড়ে ছাই। তুমি আমার মেঘলা দিনের বিদ্যুৎ হও, তাই আমি জ্বলে পুড়ে ছাই। তুমি যদি উল্কা হয়ে আকাশ ছিঁড়ে দাও, আমি অবাক হয়ে যাই, ও জ্বলে পুড়ে ছাই। তুমি আমার মেঘলা দিনের বিদ্যুৎ হও, তাই আমি জ্বলে পুড়ে ছাই।
মেঘ আসে কাল বৈশাখী শীতল হয়ে যায়, আমি আগুন ভালোবাসি তাই ভীষণ রেগে যাই। তুমি যদি বন্যা হও প্রবল স্রোতে ভেসে, আমি খুশির গান গাই ও ভেসে চলে যাই। তুমি আমার মেঘলা দিনের বিদ্যুৎ হও তাই আমি জ্বলে পুড়ে ছাই। তুমি যদি উল্কা হয়ে আকাশ ছিঁড়ে দাও, আমি অবাক হয়ে যাই ও জ্বলে পুড়ে ছাই, ও জ্বলে পুড়ে ছাই, ও জ্বলে পুড়ে ছাই। ধন্যবাদ। এবার আচ্ছা, আমরা এরপরে একটু স্বাদ বদল করি, আচ্ছা একটু স্বাদ বদল করি। কি বল? আমি একটা নাট্যাংশ একটু ছোট করে পড়ে শোনাবো। তার কারণ আমি বলছি। এর আচ্ছা, তার আগে তুই একটু আমি বুঝতে পেরেছি তুই আমাকে একটু একটা জিনিস থামাবার আরো চেষ্টা জানার করছিস, ছিল, তো আমি সেটা বুঝতে হচ্ছে যে এইরকম একটা ছন্দময় তুমি, একটু আগে দিদি বলছিলেন যে একটা মানে কি বলবো ছন্দপতন ঘটেছিল তোমার জীবনে। ওই এমন একটা ছন্দময় মানুষ, এমন একটা সুরেলা মানুষ, তার জীবনে এরকম একটা হঠাৎ ছন্দপতন ঘটে গেল। সেটা হচ্ছে তোমার অসুখ, যেটা তোমায় মনে করাতেও আমার খুব কষ্ট লাগে, বা আমাদের সকলেরই লাগে হয়তো। কি সেই সময়টা কি? সত্যি এই কথাটা এলে আমার একটু মনটা খারাপই হয়ে যায়, কারণ আমার সত্যি এই সময়ে গিয়ে জীবনটা থমকে দাঁড়ালো। আমার গান থেমে গেল, আমি আর গাইতে পারলাম না তারপরে, কারণ আমার দুবার সেরিব্রাল অ্যাটাক হলো। তারপরে আমার বিভিন্ন নানান রকম বড় বড় অসুখে আমি জর্জরিত হয়ে গেলাম। তো তাও আমাকে খুব একটা দমিয়ে রাখতে পারেনি। না, একেবারেই না। মধুছন্দা হয়তো যেটা আগে বলছিল, আমি আবার ঠিক এদিক ওদিক সেদিক করে আমার কবিতা পাঠ, তারপরে আমার আঁকা, ছোটবেলা আঁকতাম, সেটাই আমি আবার করে নার্চার করতে শুরু করলাম। এই শাড়িটা আমারই আঁকা। হ্যাঁ, তো এই সমস্ত কাজ করে আমি নিজেকে ইনভলভ করে রাখতে আরম্ভ করলাম যন্ত্রণাটাকে ভোলার জন্য। তো তারপরে আমি নানান ক্ষেত্রে আমি ইনভলভ হয়ে গেলাম, এবং সেইখানে আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল নাটক। হ্যাঁ, একদমই। তার আগে আমি তোমায় বলছি যে তুমি কবিতা, ছবি আঁকা, আমার মনে আছে তুমি ছবি এঁকে কোভিডের সময়, মানে খুব কঠিন সময় গেছে একটা যখন আমাদের সকলেরই, সেই সময় তুমি অনেক মিউজিশিয়ানদের পাশে কিন্তু তুমি দাঁড়িয়েছিলে। আমার মনে আছে তুমি তোমার ছবি একটা, তার একটা এক্সিবিশন হয়েছিল, এবং সেখান থেকে সংগৃহীত কিছু তুমি মিউজিশিয়ানদের জন্য। তো এইগুলো একটা সাইড মানুষের, যে শুধু তো তুমি সৃষ্টি নিয়ে ছিলে না, অনার সৃষ্টির সময় তুমি সৃষ্টির রসদ দিয়ে গেছো লোককে। চেষ্টা করেছি যতটা পাশে দাঁড়াতে পেরেছি, আমি চেষ্টা করেছি। তোমার ছবি আঁকা শাড়ি তো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, যেটা দিদি বললেন। এইরকম একটা ক্রিয়েটিভ মানুষ তুমি। আমার যেটা মনে হয়েছে, আমি অসুখ বিসুখের কথাটা আনলাম এই কারণে, তার কারণ হচ্ছে ওটার পরে আর এক অনুসুয়াদিকে কিন্তু নতুনভাবে দেখতে পাওয়া গেল, যেটা আগে যায়নি। সেইটা হচ্ছে এই কবিতা, ছবি আঁকা, থিয়েটার করা, নাটক, আর গান তো ছিলই, আছে। তুমি বলছো আমি গাইতে পারি না বা বন্ধ হয়ে গেছে, আমরা তো চোখের সামনে দেখছি তুমি গাইছো। না, গাইছি ঠিক, ভালো গাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। না, সে হলো, কিন্তু এর বাকিগুলো তুমি একটু বলো। তোমার থিয়েটার, বিশেষত তোমার থিয়েটারটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। তোমার বাড়িতে একটা
গ্রুপও রয়েছে যে হ্যাঁ, আমাদের একটা সৃষ্টি সুখ কলকাতা বলে। সৃষ্টি সুখ নামে আমাদের একটা থিয়েটার গ্রুপ আছে। আমরা নাটক করি। আমি বেশ কিছু নাটক করেছি মল্লারপুর সীমা মুখোপাধ্যায়ের ডিরেকশনে, দেবদাস ঘোষের ডিরেকশনে, অজীব দাস্তা, তারপর অলোকানন্দার পুত্রকন্যা করেছি আমি দীপকদার ডিরেকশনে। এবং সবচেয়ে যেটা করে আমি আনন্দ পেয়েছি সেটা হচ্ছে অর্চিষ্মান চৌধুরীর লেখা। হ্যাঁ, এইটা জানতে চাইছি। এটা তুমি লুকিয়ে রাখো, যেহেতু তোমার নিজের ছেলে বলে বাবাই। কিন্তু বাবাই আমার মনে হচ্ছে ভীষণ ট্যালেন্টেড একটা ছেলে, যে খুব আধুনিকভাবে নাটক লিখতে পারে অল্প বয়সে, খুব ছোট্টবেলা থেকে। এবং তোমার তোমার অনেক গানও কিন্তু বাবাই লিখেছে, যেটা আমরা কাজ করেছি, আমরা জানি। হ্যাঁ, রূপঙ্করেরও কাজ হ্যাঁ, করেছে। অনেকেরই করেছে। তো তুমি একটু বাবার লেখা একটি নাটক, তার কোনো একটা নাট্যাংশ তুমি কি বলবে? হ্যাঁ, আমি একটু অন্য স্বাদ, মানে অন্য স্বাদ বদল করি, একটু অন্যরকম একটা। কারণ আমি সত্যি নাটকের সাথে এখন এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, এখন আমার খুব ইচ্ছে করে যে নাটক করতে। তো আমি একটা নাট্যাংশ পাঠ করে শোনাই। নাট্যাংশটা পরিপ্রেক্ষিতটা একটু যদি একটু তুই শুরু কর। আমার যেটা মনে হয়েছে যে নাটকটাতে আমি মিউজিকও করেছি, এবং এই নাটকটা দেবেশ চট্টোপাধ্যায় বোধহয় ডিরেকশন হ্যাঁ, করেছিল। দেবেশ চট্টোপাধ্যায়ের ডিরেকশনে এই নাটকটা। নাটকটা করেছি। অ্যাকচুয়ালি একটা মানে কি বলবো, ট্রায়াঙ্গুলার সিচুয়েশন, যেটা কিন্তু মানে কি বলবো, একজন মানুষ তার বিভিন্ন রকম ক্রাইসিস থাকে, যেখানে একজনের সঙ্গে অন্যজনের কোথাও কোথাও ক্রাইসিসে ব্যাঘাত ঘটছে, এবং একটা নতুন কিছু সে খুঁজছে, এইরকম একটা ব্যাপার। এখানে তিনটে ক্যারেক্টার, ক্যারেক্টার, শিউলি, প্রস্মিতা আর অমিত। অমিত। এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের অ্যাফেয়ারের উপর উপরে। ভিত্তি করে নাটক। তো আমি এখানে শিউলি, তো শিউলির পাঠটা আমি একটু করে অমিতটা শোনাই। তো অমিত দাই করেছিল হ্যাঁ, বোধহয়। অমিত, কোথায় গেল অমিত অমিতটা দাই? অমিতই এসেছিল দেখলাম। করেছিল। শিউলির কথা তাহলে শুনি আমরা একটু। আজকাল আজকাল তুমি যেন কেমন পাল্টে গেছো, অন্যমনস্ক, আমায় ভুলে কাজেই বেশি মন। তা অবশ্য খানিকটা তোমার শুরু থেকেই ছিল, তবে ইদানিং সেই দূরত্বটা যেন আরও বেড়ে গেছে। আজকাল তো শুক্রবার করেও অফিস থেকে ফিরতে লেট করো তুমি। অফিস যাওয়ার সময় খেতে বসে ঝোলে নুন কম হলে আগের মতো রেগে যাও না আর, বরং নিজের মনে নিজের মতো দু চিমটে নুন তুলে নিয়ে রাখো আধ শুকনো ভাতের প্লেটে। আমি বলি, কি গো, একটা বাটি এনে দিই, নুন যে জল হয়ে যাবে। তা তুমি কোনো সাড়াই দাও না। অ্যানিভার্সারিতে গিফট দিতে বা জন্মদিনে পার্ক স্ট্রিটে নিয়ে গিয়ে ডিনার খাওয়াতে ভোলো না ঠিকই, তবে রোববারের ভর দুপুরে যখন স্নান সেরে ভিজে চুলে খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রোদ পোহাই, আচমকা এসে জড়িয়েও ধরো না আর জিজ্ঞেস করো না গোড়ালির ব্যথাটা সেরেছে কিনা, কালশিটে দাগ মিলিয়ে গেছে কিনা, ড্রাইভার গাড়ির চাবিটা নিয়ে গেল কিনা, কিংবা কিংবা সূর্য উঠলে স্বপ্ন ভাঙে কি না। অথচ দেখো সাপ্তাহিক হাত খরচাটা দিতে ভুলো না কখনো। নিজেকে বড় আসবাব বলে মনে হয় জানো তো, তোমার ওই বাইরে ঘরের দ্বিতীয় সোফাটার মতো। কতদিন পিঠ ঠেকেনি তোমার সেখানে, আর আমিও কীরকম দেখো এই স্টোররুমের এই সলতে পোড়া মোমবাতিটার মতো বেঁচে আছি দেখো।
কতদিন আগুনের ছোঁয়া পাইনি বুকে, বুকের মাঝে মাথা পেতে রাখার কি মানে যদি কপালে ঠোঁটের ছোঁয়াই না পাই। এরকম সময় মাঝে মাঝে আমার সবুজের কথা খুব মনে পড়ে। হ্যাঁ, সবুজ। আমরা যখন ছোটবেলা গ্রামে থাকতাম, ও আমাকে রোজ সাইকেলে করে স্কুলে পৌঁছে দিত। বৃষ্টি পড়লে দুজনে মিলে কত গল্পই না করতাম। হ্যাঁ, ও আমাকে ছাদে নিয়ে গিয়ে হাইওয়ের দিকে তাকিয়ে টোল ট্যাক্সের গেটের দিকে আঙুল দেখিয়ে ওপারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতো। তারা ভরা রাতে কত স্বপ্নই না দেখতাম। নিজেকে বর্ণ পরিচয়ের লিকার শব্দটার মতো, লিকার অক্ষরটার মতো মনে হয়, অপ্রয়োজনীয়, অব্যবহৃত। অথচ দেখো কেমন খাতায় কলমে বেঁচে আছি। লিকার পায়নি শব্দের ছোঁয়া, ঠিক যেমন শব্দ পায়নি শিউলির গল্প। এইটা আমাদের বাবার লেখা। অনুস্বাদী একটু মানে কি বলবো, সিন ওয়াইজ পর অনেকগুলো হ্যাঁ, সিচুয়েশন আমি ছিল, একটু কিছু কিছু জায়গা ওটাকে কিছু কিছু মার্চ অংশ করে পড়ে হয়তো শুনি। দিদি করলেন। মোটামুটি শিউলির কথাটা বোঝা গেল যে এরকম। তো এই নাট্যাংশ হলো, গান। আচ্ছা, আপনি তো শুরু করেছিলে একদম তোমার ছোটবেলায় গজল গাইতে বলে, তা আমরা কি এবার শেষের দিকে এসছি, তা আমরা কি একটু গজল শুনবো? হ্যাঁ, ছোটবেলা ফিরে আমরা যাই। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি। শেষ গানটা আমি একটু গজল গেয়ে শোনাই। ये दौलत भी ले लो। ছোটবেলা আমি খুব গজল গাইতে ভালোবাসতাম। এখানে আমার স্কুলের প্রচুর অনেকে এসছেন, আমার স্কুলের বন্ধুরা, তারা জানেন। হ্যাঁ, গজল। ये दौलत भी ले लो, ये शोहरत भी ले लो, भले छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझको लौटा दो बचपन का सावन, ओ कागज की कश्ती, ओ बारिश का पानी, ओ कागज की कश्ती, ओ बारिश का पानी, ओ कागज की कश्ती, ओ बारिश का पानी। ये दौलत भी ले लो, ये शोहरत भी ले लो, भले छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझको लौटा दो बचपन का सावन, वो कागज की कश्ती, वो बारिश का पानी, वो कागज की कश्ती, वो बारिश का पानी, वो कागज की कश्ती, वो बारिश का पानी। मोहल्ले की सबसे निशानी पुरानी, निशानी पुरानी, ओ गुड़िया जिसे बच्चे कहते थे नानी,
कहती थी नानी, मोहल्ले की सबसे निशानी पुरानी, ओ गुड़िया जिसे बच्चे कहती थी नानी। ओ नानी की बातों में परियों का डेरा, वो चेहरे की झुर्रियों में सदियों का फेरा, भुलाए नहीं भूल सकता है कोई, भुलाए नहीं भूल सकता है कोई। वो छोटी सी रातें, वो लंबी कहानी, वो छोटी सी रातें, वो लंबी कहानी, वो छोटी सी रातें, वो लंबी कहानी। ये दौलत भी ले लो, ये शोहरत भी ले लो, भले छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझको लौटा दो बचपन का सावन, वो कागज की कश्ती, वो बारिश का पानी, वो कागज की कश्ती, वो बारिश का पानी, वो कागज की कश्ती, वो बारिश का पानी। আজ এইটুকু আমরা কথা বললাম সবাই। অনুষদী আর একটা গান, ঠিক আছে, আমি আর একটা গান গিয়ে শোনাই। যে গানটা সমীর চট্টোপাধ্যায়েরই কথা সুরে, গানটা একসময় খুব FM এর দৌলতে জনপ্রিয় হয়েছিল। এই গানটা গিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তোমার জন্যে সবুজ মতো একটা সকাল রাখতে চাই, পাখির ঠোঁটে খড়কুটোটা তোমার ঘরে নেবে ঠাই। তোমার জন্যে সবুজ মতো একটা সকাল রাখতে চাই, পাখির ঠোঁটে খড়কুটোটা তোমার ঘরে নেবে ঠাই। তোমার জন্যে ভীষণ ভাবে শিশির ভেজা শিউলি চাই, ঘরে তোমার টেবিল জুড়ে বুনো ফুলের সুবাস চাই। তোমার জন্যে এত কিছু, তোমার জন্যে এত কিছু, তোমার জন্যে হন্যে হওয়া চাইলে আমি এনে দেব শহর জোড়া পাগলা হাওয়া। তোমার জন্যে আকাশ প্রদীপ ঠায় তাকিয়ে আকাশ পানে হাজার তারার কথা বোধ হয় পৌঁছে দেবে তোমার কানে। তোমার জন্যে পাগলামি আর তোমার জন্যে অভিমান, তোমার জন্যে বাউল হয়ে খোঁজে ফিরে খেলার গান, আমার শুধু ভয় করে। আমার শুধু ভয় করে
এত কিছু ভাবার পরেও তুমি কি ঠিক তেমনি আছো যেমন ছিলে কদিন আগে? তুমি কি ঠিক তেমনি আছো যেমন ছিলে কদিন আগে? তুমি কি ঠিক তেমনি আছো যেমন ছিলে কদিন আগেও? আমি আজকে আপনারা সবাই এসছেন, আমাকে এতক্ষণ ধরে সহ্য করেছেন, তার জন্য আমি সত্যি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর মধুচ্ছন্দাকে আলাদা করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সাহস জুগিয়ে দেওয়ার জন্য।